নির্বাচনের পরে যারা বিজয়ী হবেন তাদের হাতের মুঠোয় চলে যাব, তারা কি সিদ্ধান্ত দেবে। আবার সেটাকে অপোজ করতে গিয়ে আমরা দেখেছি জামাত ইসলামী পরবর্তীকালে এনসিপি এমনভাবে কথা বলেছে, তাতে মনে হচ্ছে যে বিচার আর সংস্কার শেষ না হওয়া পর্যন্ত আপনার নির্বাচন হবে না। বিএনপি আর কি করতে পারে এখানে? কতটা হলো যে তারা যে বলতেছে এটা কতটুকু ন্যায্য, এটা তো আপনাকে বিচার করতে হবে। শুরুতে জনাব সাকি আপনার কাছে আসতে চাই। অনেক আলোচনা আমরা শুনছি এবং 5 তারিখের মধ্যে সনদের একটা ঘোষণা আসার আভাস আমরা সরকারের তরফ থেকে পেয়েছিলাম, কিন্তু এখন বলা হচ্ছে যে প্রক্রিয়া আসলে খসড়া তৈরি করা হয়েছে সেটা নিয়ে দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর, বিশেষত এনসিপি তাদের প্রতিবাদের কথা জানিয়েছে আজকে। আপনাদের দল হিসেবে পর্যবেক্ষণ কি, এবং আসলে এই সনদের ব্যাপারে ঐকমত্যে আসতে আর কি কি শর্ত পূরণ করার প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। এবং প্রথমে একটা জিনিস আমি পরিষ্কার করি, সেটা হচ্ছে এটা নিয়ে প্রায় এত কনফিউশন, এবং আমরা বললেও দেখেছি যেটা বলা হচ্ছে রিপোর্ট করা হচ্ছে উল্টোটা। যেমন আমি ঘোষণাপত্রের কথা যখন বললাম, কিন্তু আমি সংবাদপত্রে আমার বক্তব্যের রিপোর্ট দেখলাম যে ওটা জুলাই সনদ বলে দেওয়া হচ্ছে। তো জুলাই ঘোষণা একটা ভিন্ন জিনিস, যেটার কাজ বলা চলে ফেব্রুয়ারি মাসেই সবাই সবার মতামতগুলো দিয়ে দিয়েছেন। আজকে ফেব্রুয়ারি থেকে এই প্রায় অগাস্ট আসতে চললো, কেন এই জিনিসটা এতদিন আটকে থাকলো, এর জবাবটা প্রথমত সরকারকে দেওয়া দরকার, কারণ সরকারের হাতেই শেষ পর্যন্ত এটা দেওয়া হয়েছে। এখন ধরুন বিভিন্ন দল বিভিন্ন রকম মতামত দিয়েছে, আমরা আমাদের মতামত দিয়েছি, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল জামাত ইসলামী তারা তাদের মতামত দিয়েছে। এখন ওইখানে যদি আপনি অন্যদের মতামত মানে ইনকর্পোরেট করেনও, মানে সবগুলো সংযোজন বিয়োজন করেন, তাহলে তারপরে ড্রাফটটা কি দাঁড়ালো সেটা তো আমাদেরকে দেয়া দরকার। মানে কিন্তু সেইটা ড্রাফটটা দেওয়া হচ্ছে মানে সিলেক্টিভলি। কেমন সেটা? মানে কোনো পার্টিকে দেওয়া হচ্ছে, ধরেন আর কোনো পার্টিকে মনে করলো, বাকিদের মনে করা হচ্ছে এটা। এই পুরো প্রক্রিয়াটাই খুবই অস্বচ্ছ, ইভেন মানে যথেষ্ট গণতান্ত্রিকও না। ফলে এইটা আমরা মনে করি যে সময় ঘনিয়ে আসছে, আপনি 5ই আগস্টের মধ্যে যদি আপনি জুলাই ঘোষণাও চান, তাহলে সেটা তো যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, তো সেইটা এখন এই প্রক্রিয়ায় দেরি হবে, মানে আরও দেরি হয়ে যাচ্ছে। এখন যদি আমাকে 1 তারিখে দেওয়া হয়, 3 তারিখে দেওয়া হয়, তাহলে তো আসলে এটা নিয়ে যে বসে সময় নিয়ে কথা বলা দলের ভেতরেও সেই জিনিসটা সম্পন্ন হয় না। তো এখানে ধরে নেওয়া হয়েছে আচ্ছা মানে কিছু দলকে তারা একটা বিশেষ মর্যাদাই সরকার দিচ্ছেন। আমরা যে কোনো মানে বাস্তবতা জ্ঞান আমাদের নাই তা না, বাস্তবতা জ্ঞান নিশ্চয়ই আছে, শক্তি ভারসাম্য ইত্যাদি বিবেচনা আমরা রাখি। কিন্তু শুরু থেকেই যদি এই ধরনের একটা মানে অবস্থা চলে, যেটা অনেকদিন ধরেই চলছে, সেটা এই সরকারের জন্য খুব ভালো জায়গা না। এবং এই সরকারের অ্যাটিটিউডের জায়গার মধ্যেও যে নিরপেক্ষতার জায়গাটা তৈরি হওয়া দরকার ছিল, সেটা অনেক ক্ষেত্রেই এই ধরনের ছোটোখাটো জায়গার মধ্যে, ছোটোখাটো মনে হবে কিন্তু বেসিক্যালি এগুলোর মধ্যে দিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার হয়ে যায়, তাদের বায়াস। আর জুলাই ঘোষণা একটা রাজনৈতিক বক্তব্য, যেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং এর ভেতর থেকে জনগণের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের একটা দিশা, বাংলাদেশের ডিরেকশন কোন দিকে হবে, সেটাই মোটামুটি আগে এটা হয়েছে, কেন অভ্যুত্থান হলো এবং বাংলাদেশ কোন দিকে যেতে পারে। এটা নিয়ে একটা বরং তর্ক হতে পারে যে জুলাই ঘোষণার লিগ্যাল স্টেটাস হবে কিনা, সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা, এগুলো নিয়ে প্রস্তাবনা আছে। সেটা একটা ঘোষণাপত্র নিয়ে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় কোনো দ্বিমত আছে এখন পর্যন্ত? ড্রাফটিংয়ে মানে দ্বিমতটা কি আছে সেই পর্যায়ে আলোচনাটাই হয়নি। মানে যখন মতামতগুলো দিয়ে দেওয়া হয়েছে, মতামত দেওয়ার পরে তারপরে মানে তারা বললেন যে মানে মতামত আসছে যেখানে হয়তোবা কোনো দলের সাথে কোনো দলের মতামতের একটু এখনো মিল হচ্ছে না। তো সেই জিনিসটা তো এটা তো সকলের জানতে হবে যে কোন জায়গাটা আপনার কি মানে ঐকমত্য কমিশনে কি এখন পর্যন্ত ঘোষণাপত্র নিয়ে কোনো আলাপই হয়নি? ঐকমত্য কমিশনের এজেন্ডাই না জুলাই ঘোষণাপত্র। ঐকমত্য এটা কিন্তু আলাদা প্রস্তাবনা ছিল, এইটার উদ্যোগের সরাসরি সরকার নিজে ছিল। উপদেষ্টাদের মধ্যে 1, 2 জন 3 জন এটা দায়িত্বে ছিলেন, তারা এটা ঐকমত্য কমিশনে শুধুমাত্র সনদ নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, ঐকমত্য কমিশনে আমরা সংস্কার কি করব সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন এবার আসি জুলাই সনদে। এটার নামটা জুলাই সনদ অথবা জাতীয় সনদ, এটা একটা জাতীয় সনদই হওয়া দরকার। আমি আজকে একটু বললাম যে হ্যাঁ, কেউ বলতে পারেন না জুলাই জাতীয় সনদ,
এই অর্থে যে এটা জাতীয় সনদ কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপটটার সাথে যুক্ত হতে পারে, বাট এটা একটা ন্যাশনাল চার্টার, এটার উপরে জোর দেওয়া দরকার। সেই দিকটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই চার্টারটা মানে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তার সাংবিধানিক কাঠামোর কি নতুন আয়োজনে যাচ্ছে, এবং সেটা নিয়ে যতগুলো আলোচনা ইতিমধ্যে হয়েছে তার মধ্যে ধরেন মোটামুটিভাবে আমরা জানি যে প্রায় 12টি প্রশ্ন আমরা আইডেন্টিফাই করেছিলাম যে এক ধরনের ঐকমত্য হয়েছে, কিছু নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু সনদ কিন্তু নোট অফ ডিসেন্ট সহই যাবে যেদের সিদ্ধান্ত হয়েছে। ফলে ধরেন এই 12টা প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, ঐকমত্য হয়েছে এবং উইথ নোট অফ ডিসেন্ট। এই জায়গা থেকে আমরা বলতে পারি যে অনেকগুলো বিষয় ঐকমত্য হয়েছে, আবার অনেকগুলো বিষয় ঐকমত্য হয়নি যেগুলো নিয়ে আলোচনা চলছে, যেমন ধরেন দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট এবং সেখানে প্রতিনিধিত্বের ক্ষেত্রে ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব হবে কিনা। তারপরে হচ্ছে আজকে যেটা অনেকক্ষণ ধরে আলোচনা হলো তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোটা কীভাবে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ নিয়োগপ্রাপ্ত হবেন। তারপরে আরেকটা নারীর প্রতিনিধিত্বের প্রশ্ন এবং মৌলিক অধিকারের যে সংজ্ঞায়ন অনেকগুলো করা হয়েছে সেগুলো নিয়েও একটা হয়তো আলোচনা হবে। এখন ওনারা যে ড্রাফটিংটা শুরু করেছেন, ওনারা ড্রাফটিংয়ের ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রিয়াম্বলটা এবং এক ধরনের ইন্ট্রোডাকশনের মতো যে সংবিধানের ক্ষেত্রে সেটা তারা দিয়েছেন, আর তারপরে আসবেন এই সমস্ত ঐক্য প্রশ্নগুলো। ড্রাফটিংটা যে শেষ হয়েছে তা না, কিন্তু এই ড্রাফট নিয়ে ইতিমধ্যে ধরেন কথাবার্তা হচ্ছে, অনেকে এটাকে কেউ বিপজ্জনক বলেছেন, আবার কেউ বিপজ্জনকের ব্যাখ্যাটাকে পেয়েছেন আপনারা? এখনো পর্যন্ত ঠিকমতো আমি পাইনি, আমাদের একটু ব্যস্ততা থাকার কারণে আমি অবশ্য পুরো সময়টা থাকতে পারিনি। দুপুরের পরে আমি ওখান থেকে একটা পর্যায়ে চলে এসেছি মূলত 4টার দিকে। ফলে সাংবাদিকরাও জিজ্ঞেস করেছেন আমাদেরকে যে এটা বিপজ্জনক কেন বলেছেন, তো সেই ব্যাখ্যা তো আসলে যারা বলেছেন তারা দেবেন। জামাত ইসলামী আবার যারা মনে করছেন যে জুলাই ঘোষণা অসম্পূর্ণ তো থাকবেই, সেখানে সংযোজন বিয়োজনের জায়গাটা হবে। একটা পদ্ধতিগত জায়গা হচ্ছে যে মানে আমরা সবাই মনে করছি সব দলকে একমত হয়ে যেতে হবে, পদ্ধতিগতভাবে ঠিক না, এবং মানে এই জায়গাটা অগণতান্ত্রিকও। এদিক থেকে যেটা হবে, হ্যাঁ জনগণ ঠিক করবেন। যেমন ধরেন আমরা মনে করি যে বিএনপি অনেকগুলো জায়গায় একমত হয়েছে, আবার অনেক জায়গায় বিএনপি একমত হচ্ছে না। তাহলে বিএনপির সাথে গণসংহতির যে পার্থক্যটা হচ্ছে, এটা মীমাংসাটা কে করবে? না গণসংহতি যেটা চাইছে ওইটাই জুলাই স্পিরিট এবং বিএনপিকে ওটা মানতেই হবে, এইটা আমরা ঠিক মনে করি না। আমরা মনে করি যে যতটুকু আমরা ঐকমত্য হচ্ছি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এবং আমরা সেই কারণে ন্যূনতম ঐকমত্য রক্ষার কথা বলেছিলাম। এই যে রাজনৈতিক বাদানুবাদ, এটা বরং এই ঐক্য তৈরিতে অনেক ধরনের সমস্যার সৃষ্টি করছে, যে কারণে আমরা মনে করেছি যে এই ঐক্য তৈরি করার জায়গাটা, রুলস অফ দি গেম তৈরি করার বিষয়টাকে আমাদের প্রধান প্রাধান্য দেওয়া দরকার। কিন্তু তারপরে যেসব বিষয়ে শেষ পর্যন্ত তারপরেও ঐকমত্য হবে না, সেইগুলো নিয়ে আমরা যেমন আমাদের ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাব, বিএনপি তার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ ডিসাইড করবেন কোনটা ঠিক এবং তারা কাকে ভোট। এখন আমি যদি আগেই জনগণকে বাদ দিয়ে ঠিক করে ফেলতে চাই যে না জুলাই বিপ্লবের সবচেয়ে ভালো চেতনাটা আমরা বুঝি, এই প্রসেসটা খুব গণতান্ত্রিক হবে না, উল্টো এই প্রসেসটার অনেক সংকটের জন্ম দিবে। এই জায়গায় আমার মনে হয় বুঝতে পেরেছি। জনাব আব্দুল সালাম, আপনার কাছে আসতে চাই। এখন পর্যন্ত যে বিষয়গুলোতে এসে আলোচনা আটকে আছে তার মধ্যে নির্বাচন কমিশন বাদে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে আসলে কতটুকু সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে, এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা গোটা তত্ত্বাবধায়ক সরকারটি কিভাবে নির্বাচিত হবে, এই বিষয়গুলোতে কি নির্বাচনের আগেই একটা সুরাহা প্রয়োজন নয়? আপনাকে ধন্যবাদ। আমার সাথে বিজ্ঞ দুই আলোচক, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা শুনছেন দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এটা কংক্রিটলি সব কিছুই বলা যাবে না যে সব কিছু সমাধান করে আপনি নির্বাচনে যাবেন, কারণ এখানে কিছু কিছু তো অমীমাংসিত বিষয় থাকবেই, যেগুলো পরবর্তী পর্যায়ের জন্য ছেড়ে দিতে হবে। আর যদি আপনি জোর করেন তাহলে এটা জোর করে চাপায় দেওয়া হবে। কারণ এখানে বিএনপি দেখেন, আপনি যে জুলাই সনদের কথাই যদি বলেন, যে বিএনপি কিন্তু দীর্ঘ 17 বছর ধরে আমরা আন্দোলন করেছি, এবং একটা পর্যায়ে এসে কিন্তু আমরা বলে দিছি, বা আমাদের সাথে জোটের যে দলগুলো ছিল তারা সমন্বিতভাবে, যে আওয়ামী লীগের পতন ছাড়া আর কোনো বিকল্প নাই। এবং কেন পতন চাই আমরা কিন্তু আগেই বলে দিছি। যদি আপনি কোনো সনদ বা ঘোষণা চান তাহলে কিন্তু ওইটাকেই ধরতে হবে। আমরা আগেই বলছি যে এই সরকারের পতন আমরা কেন চাই। কাজে এটা পরবর্তী পর্যায়ে ছাত্ররা বলেন বা আদার্সরা আসেন, তারা যখন আসছে তাদের তারা সেই সময়টুকুও ছিল না। তারা যেটা নিয়ে শুরু করছিল যে কোটা বিরোধী নিয়ে, এবং সেটা চূড়ান্ত পর্যায়ে যখন আসলো তখন কিন্তু আর ওই রকম স্পেসিফিক এই কারণে একটা
মানে ঘোষণা দিয়ে তারপরে যাওয়া সেই অবস্থাটা ছিল না। কিন্তু ঘোষণাপত্র নিয়ে যেটা বলা হচ্ছে, আজকেও শহীদরা একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সামনেই বলছিলেন যে এটি না হলে শহীদ পরিবারের তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে যে শহীদদের যে মর্যাদা সেটা ঠিকমতো থাকছে না, বা এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের যে যৌক্তিকতা, তাদের আইনগত বৈধতা, এই সবগুলো বিষয় প্রশ্নের মুখে পড়তে পারে। সেটা নিয়ে বিএনপির অবস্থানটা না, সেটা তো পরিষ্কার। আমরাও চাই, আমরা তো এটাকে ডিনাই করি নাই, যেটা এটা হওয়া যাবে না বা হওয়া যৌক্তিক। যেটা আপনাকে জানা আছে কি নিয়ে আসলে দ্বিমত হচ্ছে এখানে অন্যদের সাথে বা সরকারের সাথে? না, এইটা নিয়ে কি, এটা আমরা তো ঘোষণা যেটা এখন পর্যন্ত বললো না পরিষ্কার, এটাই হলো বাস্তব যে এখন পর্যন্ত তো এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয় নাই। আর তার ড্রাফট করছে, কি ড্রাফট এটা তো আরও আগে সমাধান হওয়া উচিত ছিল। এখানে একটা বিষয় দেখেন আপনার সরকারের, যে সরকার কেন জানি না প্রত্যেকটা কিছুতেই পরিবেশ ঘোলা করে তারপরে সেটা বড় যে সিদ্ধান্তর দিকে এগোতে চায়। এর জন্য এখন পর্যন্ত কিন্তু সবগুলো ব্যাপারে কিন্তু ঝাপসা করে রাখছে, যে পরিষ্কার বলা উচিত ছিল যে আমরা এতগুলো আলোচনা করছি, এতগুলোর মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে, আর বাকিগুলো এই আছে, এটা এই অবস্থায় আছে। কিন্তু তারা তো সেটা বলে, তারা বলে না মীমাংসিত হয় নাই। তো মীমাংসিত কি হয় নাই বলতেছে, তো মীমাংসা কোনটা হয়েছে সেটা বলুক। আর আমরা তো বারবারই বলছি যে সংস্কারটা তো চলমান প্রক্রিয়া, আপনি সব কিছুই সংস্কার করে তারপরে নির্বাচনে যাবেন, সেটা তো হবে না। ঘোষণাপত্র তো একটা সরকারের তরফ থেকে, যেটা একটু আগে জানাব সাকিব বলছিলেন যে দেয়া হয়েছে, এরপর দলগুলো তাদের মতামত দিয়েছে, তারপরে আসলে কি সমস্যা হচ্ছে সেটা সরকার বলতে পারবে, এটা তো আমরা বলতে পারবো না। এটা তো আমরা বিএনপির পক্ষ থেকে আমরাও অনেক আগেই দিয়ে দিছি এটা, যে বিএনপি কি চায় বা বিএনপি কি মনে করে, কি ঘোষণা হওয়া উচিত, বিএনপির পক্ষ আরো অনেক আগে আমরা দিয়ে দিছি। এই জন্য আমি বললাম না যে সরকার সবকিছু মানে যে ঘোলা করে তারপরে কেন জানি করতে চায়, এই জায়গাটা কেন তারা পছন্দ করে, এই জিনিসটা তো পরিষ্কার না জাতির কাছে। এটা তো জাতির জন্য খুবই মানে দুর্ভাগ্যজনক, এবং যে কোনো সময় যে কোনো একটা সংকটের দিকে জাতিকে ঠেলে দেওয়ার মতোই একটা অবস্থা। তো এটা সরকার অস্বচ্ছ থাকে কেন? যখন যেটা করা চাইছেন আপনি ওই সময়, তা আমরা দিয়ে দিলাম, তা আপনি এতদিন আলোচনাই করলেন না। যেন আমি সবসময় বলে আসছি যে এই যে সংস্কারের জন্য বিএনপি এবং আমাদের সাথে জোট যারা আছে, জোনায়েদ সাকি সহ অনেকে যারা আছে, আমরা কিন্তু 31 দফা নিয়ে আলোচনা করে একটা দিছি। অথচ এই সরকার আসার পরে একটা বারও কিন্তু বিএনপি বা রাজনৈতিক দলের সাথে 31 দফা যে একটা সংস্কারের জন্য দেয়া হয়েছে, এই বিষয়টি কিন্তু তারা মানে মনে হয় যে ভুলেই গেছে। এটা তো মানে এই বিষয়গুলো এর জন্য যে আমরা তো এটা চাই, সমাধানটা হোক আমরা চাই, তারা তো মনে হয় না যে কোনো সমাধান চায়, তারা এটাকে আস্তে আস্তে আরো জটিল করে তারপরে মনে হয় দেখাইতে চায় যে এটা সম্ভব না। এখন আস্তে আস্তে সবগুলো ঘটনাই তো ওইদিকে তারা নিয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। শেষ যে আলোচনাগুলো হচ্ছে তার মধ্যে দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিয়ে আলাপ হয়েছে, এবং সেখানে বিএনপির তরফ থেকে জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে নির্বাহী বিভাগের ক্ষমতা যদি খর্ব করা হয় তাহলে আসলে সরকার চালানোই দুষ্কর হয়ে পড়তে পারে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন প্রক্রিয়া সেটা নিয়ে দ্বিমত থেকে গেছে। প্রশ্ন হচ্ছে, যেহেতু নির্বাচনটা আমাদের এই গোটা রাজনৈতিক সংকটের একেবারে কেন্দ্রে, সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে একটা মীমাংসায় নেয়, সে কি নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমার মনে হয় না, কেননা আমরা গত 16-17 বছর যেই স্ট্রাগলটা করেছি সেটির কেন্দ্রে কিন্তু হচ্ছে গুড গভর্নেন্স এবং ব্যালেন্স অফ পাওয়ার। এই জায়গাটিতে আমার মনে হয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের মতো 4টি প্রতিষ্ঠান নিয়ে কথা হয়েছে, তার নিয়োগ প্রক্রিয়া কি নির্বাহী বিভাগ করবে নাকি তার নিয়োগ প্রক্রিয়া সাংবিধানিকভাবে নির্ধারিত হবে। আমার মনে হয় এটি মৌলিক সংস্কার প্রস্তাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ। তেমনিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধান উপদেষ্টা বলি বা সরকারের প্রধান বলি এবং অন্য উপদেষ্টাদের বলি, এই জায়গাগুলোতে আপনার একটা ঐক্যমত্য হতে হবে। নাহলে আমরা নির্বাচনের পরে যারা বিজয়ী হবেন তাদের হাতের মুঠোয় চলে যাব, তারা কি সিদ্ধান্ত দেবেন। দেখুন, আমি কিন্তু প্রথমত মনে করি, আমি ইতিবাচকভাবে দেখি এখন পর্যন্ত যে বিষয়ে ঐক্যমত্য হয়েছে, এমনকি বিভিন্ন দল যাদের এই ব্যাপারে আগে কোনো চর্চাই ছিল না, আমার মনে হয় থট প্রসেসেই ছিল না, তারা অনেক কিছু কিন্তু মেনে নিয়েছেন। বিশেষ করে বিএনপির কথা আমি বলবো। আমার মনে হয় যে এই প্রস্তাবনাগুলোকে ইতিবাচকভাবে দেখানো উচিত। একটা টেন্ডেন্সি আমি লক্ষ্য করছি, নেতিবাচকভাবে দেখানো হচ্ছে যে কোথায় কোথায় ভিন্নতা হচ্ছে। দেখুন, এরা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল,
তাদের উচিত ভিন্নতাই কিন্তু আমাদের সবচেয়ে সৌন্দর্য। কিন্তু ওটিকে হাইলাইট না করে আপনি কোথায় কোথায় ঐক্যমত্য হয়েছে, আমি প্রায় বলে থাকি যে আপনি আরও 3 মাস আগের থেকে অর্ডিন্যান্স করতে পারতেন। আপনি সরকারকে কিন্তু আমরা অ্যাক্ট করতে দেখছি না, সরকারকে একটা ইন্টেলেকচুয়াল চর্চা করতে দেখছি। এখন ঐক্যমত্য যা হয়েছে সেটিকে আপনি সাম আপ করেন এবং 5টি বা 6টি বিষয়ে, যেটি আমরা ভালো করে জানি কোন জায়গাগুলোতে ঐক্যমত্য হয়নি। যেমন নারীদের প্রতিনিধিত্বের ব্যাপারে ঐক্যমত্য হয়নি। এখন বিএনপি থেকে যখন বলা হয় 5% কিংবা পরবর্তীতে 10%, আমি ইতিবাচকভাবে দেখি। বিএনপি কিন্তু 3 মাস আগে 2 মাস আগে এই কথায় রাজি হয়নি। আবার যেটি দরকার যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, আপনি মানে কার্যত তাতে রাজি কিনা যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে হলে, ধরেন নিম্নকক্ষে পিআর পদ্ধতি, এটি জামাত এবং এনসিপি তারা চাচ্ছে, এটি একেবারে প্রায়োগিক না, প্র্যাকটিক্যাল না বাংলাদেশের রাজনীতির জন্য। হ্যাঁ, তবে উচ্চকক্ষে আপনি করতে পারেন কিনা অনেক টেস্ট বেসিস, সেটা আমরা চিন্তা করতে পারি। আমি এও বলি যে নির্বাচনের আগেই আপনি উচ্চকক্ষে কাদেরকে নেবেন তার একটি ধারণা জনগণকে দিতে হবে প্রত্যেকের দল থেকে। কেননা আমরা অতীতে দেখেছি যে অথর্ব দলদাসকে দলগুলো বেছে নেয়, ফলে আমরা যেই যৌক্তিক আলোচনা, বিতর্ক এবং জনগণের রিপ্রেজেন্টেশন কোনো বিষয়ে চাই, সেটি কিন্তু ঘটে না। কাজেই এই জায়গাগুলোতে আমার মনে হয় পরিষ্কার করতে হবে। এখন যেই জায়গাগুলো ঐক্যমত্য হয়েছে সেটিকে সামনে করে আপনার 5ই আগস্টের মধ্যে আপনাকে একটা জাতীয় সনদ বলছি আমি এটিকে। দেখুন, জাতীয় সনদটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের চেহারাটি কেমন হবে। কারণ আগামীতে যখন সরকার গঠিত হবে, নির্বাচন হবে, নির্বাচনের পরে যে আমরা সরকারটিকে পাবো, এই যে রাষ্ট্রের সংস্কারের ধারণাটি, যেখানে একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার অনেকখানি প্রায়োগিকভাবে বাড়বে, এই গ্যারান্টিটা আমাদের পাওয়া দরকার। এখন আমি মনে করি যে ঐক্যমত্য কমিশন খুব দ্রুতই কোথায় কোথায় ঘাটতি তৈরি হয়েছে সেটি অবশ্যই তারা জানাবেন, কিন্তু যেখানে যেখানে ঐক্যমত্য হয়েছে সেগুলোকে নিয়ে আপনার সামনে আগাতে হবে। নাহলে যেটা বারবার সমস্যা হচ্ছে, নির্বাচনটিকে আপনি অনিশ্চিত করে ফেলছেন এবং নির্বাচন অনিশ্চিত করাতে সরকারের নিজস্ব মতলব কি, এই নিয়ে প্রশ্ন উঠেছে। আপনি যদি অর্থনীতির দিকে তাকান, নির্বাচন অনিশ্চিত কেন মনে হচ্ছে? দেখুন, আমি একটা কথা বলি, আমরা অন্তর্বর্তী সরকার প্রধানকে জানুয়ারি থেকে জুন এরকম একটি ডেডলাইন বলেছি। বিএনপিকে আমরা দেখেছি ডিসেম্বর, তারপরে লন্ডনে একটি বৈঠক হয়েছে, সেখানে ফেব্রুয়ারির একটি আভাস পাওয়া গেছে। সেটি তো আর কোনো রাজনৈতিক দল বলেনি, সেটি তো যৌথ ঘোষণার ভিত্তিতে সরকার এবং বিএনপি বলেছে। তখন কিন্তু আপনি খেয়াল করেছেন একটা জনমনে স্বস্তি ফেরত এসছে যে যাই হোক একটা মাস তো আমরা খুঁজে পেলাম। তারপরে 3 মাসে আপনি কোনো ফলো আপ পেয়েছেন? তাহলে এই বৈঠকের মানে কি, এই যৌথ ঘোষণার মানে কি? দেখুন, আপনি যখন একটি ডেট বলবেন, একটি সুনির্দিষ্ট তারিখ, বাংলাদেশের সংস্কৃতিতে তারপরের থেকে অনেক কিছু ঘটতে থাকবে যেটি আপনি গত 6 মাসে ঘটাতে পারেননি। নির্বাচন কমিশন তার দায়িত্ব বুঝে নেবে, রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী মনোনয়ন করবে, তার ইশতেহার লেখা হবে, তারা ভোটের মাঠে নামার জন্য প্রস্তুতি নেবে। এমনও তো হতে পারে যে ওই প্রস্তুতির অংশ হিসাবে ঐক্যমত্য কমিশন এসে অনেক কিছুর সাথে একমত হতে শুরু করেছে। আমরা এই জায়গাটিতে সরকারকে যথেষ্ট আপনার পরিষ্কার হতে দেখলাম না, বরঞ্চ বারবার তার প্রেস অফিস বলছেন যে জানুয়ারি থেকে জুন। সেই দিন যেই রাজনৈতিক দলের সাথে মিটিংয়ের পরে বেরোলো যে 4-5 দিন পরে উনি ডেট ঘোষণা করবেন, এটি কি কোনো প্রক্রিয়া? প্রথমত, মাইলস্টোন দুর্ঘটনার পরে যেভাবে রাজনৈতিক দলের সাথে মিটিং হলো, দেখতে অত্যন্ত দৃষ্টিকটু মনে হয়েছে। আপনি ন্যাশনাল শোককে পাশ কাটিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের আহ্বান জানাচ্ছেন, মানুষ আপনার দিকে তাকিয়ে হাসবে। এই লোকগুলোই কিন্তু ফ্যাসিবাদকে হটিয়েছে। তার মধ্যে আমি একটি বড় সমালোচনা করি, এই ঐক্যমত্য কমিশনে কিন্তু রাজনৈতিক দল ছাড়া আর কারো প্রতিনিধিত্ব নাই। খেয়াল করে দেখুন, এই যে সামাজিক সংগঠন, এই যে আমরা নারীদের কথা বলছি, শ্রমিকদের কথা বলছি, তাদের সাথে ঐক্যমত্য কমিশন কোথায় কথা বলছে? কাজেই এই লিমিটেশনকে মাথায় রেখে বলছি যে রাজনৈতিক দলগুলো সবসময় কি আমাদেরকে প্রতিনিধিত্ব করে? অতীতে আমরা দেখেছি করে না। এমনকি গণ অভ্যুত্থানটি হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোর ডাকে, ওইভাবে মানুষ 16 বছরে নামে নাই। তাদের নির্যাতন, অত্যাচার কোনো অংশে কম ছিল আমি বলছি না, কিন্তু মানুষের মনের আশা আকাঙ্ক্ষাটি আপনি ধরতে হবে। তারা তাদের স্পেস চাচ্ছে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত গণতান্ত্রিক অধিকারের স্পেস চাচ্ছে। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জা পড়ছে মুক্তবাক। ফিরে আসবো জনাব জুনায়েদ সাকি আপনার কাছে। একটু আগে জনাব আশরাফ কায়সার নির্বাচন নিয়ে সংশয়ের কথা বলছিলেন এবং এর মধ্যে তারিখ ঘোষণা হতে পারে, যেটা রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন। তারপরে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কিছু শোনা যায়নি।
প্রশ্ন হচ্ছে যে সংশয়ের কথা বারবার ঘুরে ফিরে আসে, যেটা বিএনপিও বিভিন্ন সময় বলেছে, এটার কারণটা কি মূলত? দেখুন, এইটার কারণ রাজনৈতিক দলগুলো থেকে সৃষ্টি, মানে মূলত বিএনপি এমনভাবে নির্বাচন চেয়েছে, তখন মনে হয়েছে যে বিএনপি বোধহয় আর কিছুই চায় না, নির্বাচনটাই খালি চায়। আবার সেইটাকে অপোজ করতে গিয়ে আমরা দেখেছি জামাত ইসলামী, পরবর্তীকালে এনসিপি এমনভাবে কথা বলেছে, তাতে মনে হচ্ছে যে বিচার আর সংস্কার শেষ না হওয়া পর্যন্ত আপনার নির্বাচন হবে না। এইটা কিন্তু একটা বেশ সেন্টিমেন্ট হিসেবেও ডেভেলপ করেছে, বিশেষত শহীদ পরিবারের মধ্যে আমি দেখি যে বিচারের প্রশ্নে তাদের যে আবেগটা আছে, এবং সেটা খুবই ন্যায্য। এখন দেখুন, এই জায়গাটা খুব পরিষ্কার। 1400 অ্যাকর্ডিং টু জাতিসংঘ 1400+, 1600-র উপরে আমি প্রাথমিক একটা হিসেব দেখেছিলাম সরকারের, কিন্তু সরকারের এখনো তালিকা পূর্ণ হয়নি। 800-র উপরে। দায়টা কার? প্রতিটি কেস, আমি একবার একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিশেষ সহকারী, ওনার সাথে একবার একটা অনুষ্ঠানে আলোচনা হচ্ছিল, উনি একবার বলছিলেন যে প্রত্যেকটা কেসের আলাদা আলাদা মানে মামলা হওয়া দরকার, মানে প্রতিটি হত্যাকাণ্ডের। কাজটা তো তাদেরকেই, সরকারকেই করতে হবে, মামলাটা করা, হ্যাঁ, এবং এই প্রত্যেকটার ইনভেস্টিগেশন এবং বিচারটা শুরু করা। একজন শহীদ পরিবার যাতে দেখতে পায় যে আমার সন্তানের হত্যার বিচারটা শুরু হয়েছে, এইটুকু। বিচার শেষ হয়ে যাবে তা কিন্তু না, কারণ বিচার একটা লম্বা প্রক্রিয়া। এটা 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে সংস্কার। সংস্কারের বিষয়ে আমরা এই যে প্রসেসটা, এটা কিন্তু আমাদের বিবেচনায় যে সরকারের সবচেয়ে বেশি সাফল্য এই জায়গাটায়। কমিশনের রিপোর্ট টাইমলি হয়েছে, মোটামুটি যতটুকু সময় দেওয়া হয়েছে, এবং সেটা নিয়ে যতটুকু আলাপ আলোচনা চলছে, এটা এর চাইতে খুব কম সময়ের মধ্যে করা যেত না, এইটুকু প্রয়োজন ছিল। বরং 5ই আগস্টের মধ্যে আমাদের করতেই হবে বলে এখন আমরা একটু কম সময়ের মধ্যে পড়ে গেছি। আমাদের আরও কিছু আলোচনা এক্সস্ট করার দরকার আমরা মনে করি। ফলে যতটুকু ঐকমত্য হয়েছে সেটাকে আরও এক্সটেন্ড করতে হলে আরও কিছু আলোচনা হয়তো করা যেতে পারে। এখন এখানে যে ঐকমত্য হয়েছে আর যেগুলো দ্বিমত থেকে যাচ্ছে, এই সব প্রশ্ন নিয়ে কিন্তু আপনি বাস্তবায়নটা করবেন কিভাবে? নির্বাচনে যেতে হবে আপনাকে। মানে এটা কি একটা অর্ডিন্যান্স দিয়ে বাস্তবায়ন করে, অর্ডিন্যান্স দিয়ে সংবিধান চেঞ্জ হয়? হ্যাঁ, করতে পারেন, এটা তো সামরিক কায়দা হলো। একটা গণতান্ত্রিক কায়দায় আপনাকে জনগণের অংশগ্রহণের ভিত্তিতে একটা কনস্টিটিউশন করতে হবে। এখন কি নির্বাচন হবে? বিএনপি মনে করে যে এটা সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে অ্যামেন্ডমেন্ট প্রসেসে যাওয়া যাবে। এনসিপি প্রস্তাব করেছে গণপরিষদের নির্বাচন করতে হবে। আমরা প্রস্তাব করেছি না, এটা সংস্কার পরিষদের নির্বাচন হবে। গণপরিষদের নির্বাচন হয় যখন একটা নতুন সংবিধান করা হয়। এখন আপনি তো নতুন সংবিধানের অনুমোদন নিতে প্রয়োজন নাই, কারণ নতুন সংবিধানের প্রসেসে আমরা যাচ্ছি না। ওটা যদি কারো দাবি হয়েও থাকে, এটা কোনো কনসেনসাস না। কনসেনসাস হচ্ছে সংস্কার। যেহেতু এটা মৌলিক সংস্কার, জনগণের অনুমোদন নিলে এই আগামী সংসদটা দুটো কাজ করবে। 1 বছরের মধ্যে পুরো এই সংবিধান সংশোধন করবে, আর 5 বছর এটা অ্যাজ এ পার্লামেন্ট, জেনারেল পার্লামেন্ট, সরকার গঠন ইত্যাদি হিসেবেও সে কাজ করবে। দুটো কাজ একসাথে শেষ করবে। যেমন আমাদের 70 সালে যেটা প্রস্তাবিত ছিল যে একই সাথে সংবিধান প্রণয়ন করবে, অন্যদিকে সে সরকার হিসেবেও কাজ করবে। তো এই যে আগামী এটা বাস্তবায়নের জন্য ইলেকশন তো লাগবে। ফলে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে বিচার কত দ্রুত ট্রাইব্যুনালগুলো গঠন করে এই যে হত্যাকাণ্ড, এগুলোর বিচার শুরু করা যায়। আর নাম্বার 2, সংস্কারের প্রসেসটা যেহেতু প্রায় শেষ হয়ে এসছে, এখন নির্বাচনের পরিবেশের দিকে মনোযোগ দেওয়া যায়, যাতে করে আমরা সংস্কারটাকে শেষ করতে পারি। নির্বাচনের সাথে এই কনফিউশন পলিটিক্যাল পার্টি যদি রাখে, তাহলে কিন্তু বিপজ্জনক প্রবণতা তৈরি হবে। রাজনৈতিক বিরোধ যদি আমাদের সৃষ্টি হয়ে যায়, মানে এমন একটা জায়গায় যে, এবং সেটাকে যদি আমরা কাজে লাগাচ্ছি যে একদল দ্রুত ক্ষমতায় চলে যাচ্ছে আর আমরা জুলাই অভ্যুত্থান বাস্তবায়ন করতে চাচ্ছি, তাহলে পদ্ধতি কিভাবে সেটা নিয়ে মানুষের মধ্যে বিশাল কনফিউশন তৈরি হবে, এবং জনগণের এই বিভক্তি, এতে কিন্তু পতিত ফ্যাসিস্টদেরই সুবিধা নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। আবারও বলি, বিচার, সংস্কার, নির্বাচন, এইটা একটা রোডম্যাপে চলা দরকার, এবং এর মধ্যে দিয়ে আমাদের গণতান্ত্রিক উত্তরণটা এগোবে। এবং এই তিনটাই এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। এইটা যদি আমরা ঠিকমতো উপলব্ধি করতে না পারি, আমাদের দেশের অভ্যন্তরীণ এবং বহিস্থ সম্পর্ক, যেহেতু বাংলাদেশে পতিত ফ্যাসিস্টদের সাথে তার বিদেশি মুরব্বীরা ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে এখানকার পুরো অভ্যুত্থানকে নানাভাবেই সাবোটাজ করার চেষ্টা করছেন। ফলে এটা মনে রাখতে হবে যে এইটা মোকাবেলা করে করেই আমাদের এই রাজনৈতিক উত্তরণটা দরকার, এবং সেখানে বিচার, সংস্কার, নির্বাচন তিনটাই খুবই গুরুত্বপূর্ণ। কোনোটার সাথে কোনোটার বিরোধ বাদিয়ে দিয়ে আমাদের ক্ষতি ছাড়া আমরা আর কিছু। এখানে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে পুলিশ বাহিনীর সংস্কার না করে আসলে নির্বাচন আয়োজনটা করতে পারবে কিনা সরকার?
এইখানে এই প্রশ্নটা ব্যক্তিগতভাবে বলতে পারেন, গণসংহতির পক্ষ থেকে আমরা উত্থাপন করেছি। আমরা আরো কমিশনে তো পুলিশ সংস্কারের আলোচনা, আমরা অনেকগুলো দল এই বিষয়ে একমত হয়েছি, তারপরে আমরা কথাটা তুলেছিলাম। সেটা হচ্ছে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন দুটো সংস্কারই না হলে এই যে আগামী নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এই তাদেরই ভূমিকা বেশি। যদিও সেনাবাহিনী থাকবেন, কিন্তু সেনাবাহিনীর লোকবল এবং তারা তো নির্বাচন আয়োজনের সাথে জড়িত না, সেভাবে জড়িত না, সেইখানে প্রশাসন জড়িত এবং পুলিশ জড়িত। তাদের মধ্যে যে ভূমিকা, বাংলাদেশের প্রশাসন সংস্কার তো খুব জরুরি একটা কাজ। এই ব্রিটিশ আমলের আমলাতন্ত্র দিয়ে মানে আসলে, এবং এইগুলো নিয়ে মতবিরোধ আছে দলগুলোর মধ্যে। এই ব্যাপারে তো মোটামুটি একমত সবাই যে এই ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। এই ক্ষেত্রগুলোতে গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিগুলোকে এঙ্গেজ করতে পারতো আগেই, অথবা 5ই আগস্টের পরেও তারা করতে পারে, এবং এইটা বিশেষভাবে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করে দ্রুত সংস্কারের পদক্ষেপে সরকার যেতে পারে। এটা কিন্তু সংবিধান সংস্কার লাগে না। পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করার জন্য কনস্টিটিউশন বদলানোর এই মুহূর্তে প্রয়োজন পড়ছে না। তার ফলে এগুলো গভর্নমেন্ট অর্ডিন্যান্স আকারে করতে পারে, পরবর্তী নির্বাচিত সরকার এগুলো সব র্যাটিফাই করতে পারে। কিন্তু এই মুহূর্তে সরকারের হাতে যে স্কোপটা আছে, তারা এটা করবে ফর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। কারণ আসলে এই গভর্নমেন্ট যদি একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে না পারে, গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারে, সেইটা কিন্তু বড় বিপদ, রাজনৈতিক সংকটকে সমাধানের দিকে নেবে না। ফলে আমরা ওইটা মনে করি, এবং সব পলিটিক্যাল পার্টি সেখানে সিরিয়াসলি কনসেনসাসে আসা দরকার যে এই নির্বাচন ফলাফল যাই হোক জনগণ ঠিক করবে, কিন্তু আমাদের সুষ্ঠু নির্বাচন দরকার দেশের স্বার্থে। জি, ধন্যবাদ জনাব আশরাফ কায়সার। এই যে প্রশাসন সামরিক এবং বেসামরিক মিলিয়ে এবং তার সাথে পুলিশ বাহিনীর যে সংস্কার, সেটা নিয়ে আলাপ হলো, পুলিশের সংস্কার নিয়ে কমিশন হলো, কিন্তু প্রশাসন সংস্কার, পুলিশ সংস্কার এগুলো নিয়ে ঐক্যমত্য কমিশনের সেভাবে আলোচনা হচ্ছে না। কিন্তু নির্বাচনের আগে এগুলো সংস্কার না করে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব কিনা সে নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। এই ক্ষেত্রে আসলে কাজটা না এগোনোর কারণটা কি, এবং এই সময়ের মধ্যে যেটা ঘোষিত সময় নির্বাচনের, তার আগে কি করণীয় আছে? দেখুন, আমাদের সমস্ত দৃষ্টি সংবিধান সংস্কারের দিকে চলে গেছে, এবং আমরা ঐক্যমত্য কমিশনকে দেখছি ওই বিষয়গুলোকে নিয়ে গত 6 মাস ধরে কাজ করতে। কিন্তু পুলিশের সংস্কার এবং আপনার অ্যাডমিন প্রশাসনের, বেসামরিক প্রশাসনের সংস্কার সো ভাইটাল যে ওইটা ছাড়া আপনি এক পা আগাতে পারেন না। এবং গত 1 বছরে আমাদের এই দুটির সংস্কার না হওয়ার কারণে যে ক্ষতি হয়েছে, সেইটা এই সরকারকে অনেকখানি পিছিয়ে দিয়েছে, আমাদের দেশকেও পিছিয়ে দিয়েছে। এখন পুলিশ নির্বাচনে একটি বড় ভূমিকা পালন করে। বেসামরিক প্রশাসন আপনি জানেন গত 3টি পচা নির্বাচনের ঘনিষ্ঠ অংশীদার ছিল, এবং পুলিশও তাই। কাজেই আপনি নির্বাচনটি করার আগে দেখুন, আমাদের একটা অভ্যাস করতে হবে সমান্তরালভাবে এগোনোর, যে আমরা সংবিধান সংস্কার নিয়ে কথা বলছি, পুলিশের সংস্কার, প্রশাসনের সংস্কার কিন্তু আপনি অর্ডিন্যান্স জারি করে ফেলতে পারেন। আপনি যে প্রশ্নটি করছিলেন যে কোনো মত ভিন্নতা আছে কি না, আমার জানা মতে খুব বেশি মতভিন্নতা এখানে নেই। কারণ আমাদের সব রাজনৈতিক দল, সরকার নিজেও জানে যে কী ধরনের ডিপ রুটেড অনিয়ম এই দুটি গোষ্ঠীর মধ্যে রয়েছে। আপনি অনেক কিছু দেখতে পেয়েছেন যেটিতে তাদের এখন হাত আছে। সমস্যা যেটি হচ্ছে, গত 1 বছরে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তারা পতিত শক্তির সাথে সম্পর্ক রাখছে, কোথাও কোথাও স্যাবোটাজে ভূমিকা পালন করছে। আর যেহেতু অন্তর্বর্তী সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখছি, ব্যুরোক্রেটরা তাদের ঘাড়ে উঠে বসেছেন। যত ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং জনবিরোধী সিদ্ধান্ত, এবং আরেকটি রাজনৈতিক দল যে জামাতে ইসলামীর কথা বলবো, আমরা অনেক কিছুতে টের পাচ্ছি, যারা প্রশাসনের বিভিন্ন পদে চলে গেছেন অথবা তাদের লোকদেরকে সামনে নিয়ে এসছেন। এই জায়গাটি রেখে আপনি একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোতে পারবেন না। দেখুন, নির্বাচনটি 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচনে ফলাফল যাই হোক, জনগণের ভোটে সেটি নির্ধারিত হবে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে নির্বাচনটি কন্ডাক্ট করা এবং নির্বাচনের পরিবেশ ঠিক করা। সেই জায়গাটিতে যদি আপনি পতিত স্বৈরাচারের মদতপুষ্ট পুলিশ থাকে এবং বেসামরিক প্রশাসন থাকে, যারা অলরেডি টের পেয়ে গেছে যে অন্তর্বর্তী সরকার অত কঠোর না, কাজে তখন কিন্তু বিপদটা হবে, নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এবং রাজনৈতিক স্পেসে আমরা যেটি দেখতে পাচ্ছি, বড় দলগুলোর মধ্যে একে অন্যকে বেকায়দায় ফেলার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। ধরেন, যারা বলছে পিআরের কথা, তারা কি আসলে বুঝতে পারছে যে ওই ইস্যু নিয়ে চাঙ্গা হয়ে থাকলে নির্বাচনটি পিছিয়ে যাচ্ছে? কাজে নির্বাচন পিছালে কার বেনিফিট, এই অঙ্কটি আমাদের কষতে হবে। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের বিষয়ে এককাট্টা হতে হবে, এবং তার ভিতরে আপনার মতভেদ থাকতে পারে, সেটি আপনি আপনার জনগণের কাছে যান, ম্যানিফেস্টোতে বলেন, এবার না হোক পরের বার হবে। কাজেই এই প্রোটোকল অথবা এই জিনিসটা না মানলে
পুরো ব্যবস্থাটি ঝুঁকির মুখে পড়তে পারে। আমি আবারও বলছি, ঐক্যমত্য কমিশনে যথেষ্ট ইতিবাচক সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। আপনি এক ধাক্কায় সব করতে পারবেন, বাংলাদেশ রাষ্ট্রের প্রয়োজনীয় সব সংস্কার এক আলোচনায় হয়ে যাবে, এটা কিন্তু হবে না। আমার মনে হয় এখন নির্বাচনের সুস্পষ্ট ডেট দেওয়া উচিত, যাতে করে সমস্ত স্টেক হোল্ডাররা প্রস্তুতি নিতে পারে। যে আমরা সেদিন শুনলাম 1.5 লক্ষ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে, মানে দেখুন এগুলো সংবাদের শিরোনাম হিসেবে ভালোই লাগে, কিন্তু তার ফলো আপ আমরা দেখতে পাই না। এটির যতটা ঘটা দরকার এটি জরুরি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ওই যে কনস্টিটিউশনাল বডিগুলো, সেই জায়গাটিতে আপনার খুব দ্রুত ঐক্যমত্য হতে হবে, কেননা ওই বডিগুলো কিন্তু গণতন্ত্রের রক্ষা কবচ। সরকারটি যখন বেপরোয়া হয়ে ওঠে, নির্বাচন কমিশন বলি, দুর্নীতি দমন কমিশন বলি, সেই কমিশনগুলো যদি স্বাধীন সক্রিয় চরিত্র রাখতে পারে, সেটি কিন্তু সরকারকে অনেকখানি হেল্প করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেবে। এই জায়গাটিতে সালাউদ্দিন সাহেব যেভাবে বলছেন যে আমাদের নির্বাহী বিভাগের হাতে না থাকলে, আমার মনে হয় অতি যুক্তিতে খুব একটা টেকে না। এখন পর্যন্ত এই ধরুন চরমনাইয়ের পীর আজকেও বলছিলেন যে পিআর ছাড়া তারা নির্বাচনে যান না, জামাত সেই কথা বারবার বলছে। এই ক্ষেত্রে এই দলগুলো যদি নির্বাচনে পিআরের ব্যাপারে অনড় থাকে, তাহলে আসলে সরকারের হাতে করণীয় কি থাকবে? দেখুন, প্রথমত যে পিআরের মতো একটি ব্যাপার আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা বা নির্বাচনী ব্যবস্থায়, যেই দেশে ইভিএমে টিপ দিতে সমস্যা হয়েছে, সেইখানে হঠাৎ করে এরকম একটি জিনিস, দেখুন তারা যখন এই কথাগুলো বলে, আপনি পরিষ্কার বুঝতে পারবেন সমীকরণ টানলে যে তাতে করে তাদের পার্লামেন্টে প্রতিনিধিত্বের অবস্থা ভালো হয়। এবং তারা কেউ স্বপ্ন দেখছেন যে 4-5টি দল মিলে, এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন, এরা মিলে কোনোভাবে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ক্ষমতা কেন্দ্রের কাছে চলে যাওয়া যায় কিনা। তাদেরকে একটু সংযত হতে হবে, তাদেরকে বুঝতে হবে যে পিআর ভবিষ্যতে আলোচনায় থাকতেই পারে, আপনি জনমত তৈরি করেন, কিন্তু এবারের পিআর কথা বলে নির্বাচনটিকে অনিশ্চিত করা কিংবা নির্বাচনে অংশ না নেওয়া, দুটোই খুব হঠকারী সিদ্ধান্ত হবে। দ্রুত নির্বাচন না হলে আমাদের স্থিতিও আসবে না, অর্থনীতি গতি পাবে না, এবং অন্তর্বর্তী সরকারের যেই কাঠামো এবং কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, মানুষ অনেকখানি হতাশ। দেখুন, যেই বিচার এবং সংস্কারের কথা অনেক দূর হয়েছে, বিচার প্রক্রিয়াতে তো আমরা সন্তুষ্ট না। এই যে ধরেন আজকে শেখ হাসিনার মামলা নিয়ে আপনি যেভাবে আগাচ্ছেন, শুধু এই যে 1400 মানুষ মারা গেছে, তাদের মামলাগুলো সামনে না আনলে আপনি যত পারেন ক্যাপাসিটি বাড়ান এবং মানে গ্রহণযোগ্য বিচার করতে হবে। আমরা গলতটা দেখতে পাচ্ছি, সেই পাইকারি হারে গণহত্যায় লোকজনকে ধরা হচ্ছে, সেই খায়রুল হককে ধরা হচ্ছে যিনি তার অপকর্মের জন্য ধরা হলো না, ধরা হলো একটি পাইকারি গণহত্যা মামলায়। এগুলো কিন্তু সেকেন্ড টিয়ারে গিয়ে টিকবে না। তখন কি হবে যে এই লোকগুলো গরুর মালা নিয়ে কোনো এক সময় বেরিয়ে আসার চেষ্টা করবেন, তখন মানুষ আরও হতাশ হবে। কাজে আমরা গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়া দেখতে চাই এবং সেটি যেন ন্যায্য বিচার হয়, তার জন্য আইনগত অধিকার উনি পান। কিন্তু বাংলাদেশ তো অন্তত 50টি বড় বিচারের রায় দেখতে চায়, যে এই যে শেখ হাসিনা গণহত্যা করেছেন, দুঃশাসন করেছেন, গুম খুন করেছেন, তার বিচার কি? অথবা যারা অর্থনৈতিক দুর্নীতি করেছেন, ধরেন যারা ব্যাংক খালি করে দিয়েছেন। তো এই জিনিসগুলো সরকারের, আমি মনে করি যে সরকারের আরও গতিশীল হয়ে এবং সবাইকে আসলে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়ার দরকার নাই। সরকারের মধ্যে একটা ঝোঁক দেখতে পাচ্ছি, তারা ব্রেকিং নিউজের জন্য অপেক্ষা করেন, তারা কেউ টিভির সামনে কথা বলতে বেশি পছন্দ করেন, স্ক্রলে আসতে চান, কিন্তু মানুষের প্রত্যাশার কাছে তার পৌঁছতে হবে। এটি দেখুন, রাজনৈতিক দল বিএনপি বা অন্যরা কিন্তু এই কাজের জন্য না, সরকারটিকে এই কাজ করতে হবে, এবং গত 1 বছরে সরকারটিকে আমরা যথেষ্ট যোগ্য এবং দক্ষ দেখতে পাইনি। ধন্যবাদ। জনাব আব্দুল সালাম, আপনার কাছে আসতে চাই, এই যে জামাত এবং চরমনাইয়ের পীর আজকে যে কথা বলছিলেন, তারা যদি তাদের অবস্থানে অনড় থাকেন, তাহলে সরকার যে ঐক্যমত্যের ভিত্তিতে দেশ চালাতে চাচ্ছে এবং নির্বাচনের ব্যাপারে এগোতে চাচ্ছে, সেই প্রক্রিয়া স্বাভাবিকভাবেই বাধাগ্রস্ত হয়। সেক্ষেত্রে বিএনপি আসলে এখানে এই ঐক্যমত্য তৈরি করার ব্যাপারে কি কোনো ভূমিকা রাখতে পারে? বিএনপি আর কি করতে পারে এখানে? কতটা হলো যে তারা যে বলতেছে এটা কতটুকু ন্যায্য, এটা তো আপনাকে বিচার করতে হবে। আর এটাকে কি তারা যেটা বলে যে জনগণের উপর দিয়ে চাপায় দেয়, জনগণকে এটা চায়? জনগণ কি, তারা যে দলগুলো কথা বলতেছে, অতীতে জনগণ কত % জনগণকে তারা রিপ্রেজেন্ট করে, পার্লামেন্টে কয়টা সিট তারা পাইছে? কাজে এটা তো এটা কোনো বিষয় না, বরঞ্চ এখন সরকারকে চিন্তা করতে হবে। যেটা আমি বলতে চাই যে সরকার অনেক কঠিন কাজ করতে পারতো এই 1 বছরে, কিন্তু মনে হয় যে সরকারও তার জনপ্রিয়তা হ্রাসের ভয় পায়।
তার জনপ্রিয়তার চিন্তা করা দরকারটা কি? সে কি নির্বাচন করবে যে তাকে জনপ্রিয় থাকতে হবে? অনেক মানে জনপ্রিয়তা নষ্ট হইতে পারে, এরকম অনেক কঠিন কাজ তার করা উচিত ছিল, স্টেপ নেওয়া উচিত ছিল এবং এখনও নেওয়া উচিত। যদি আজকে ওই চরমনাই বা অমুক কী বললো এটাকে চিন্তা করে যদি সে ডিসিশন নিতে ভয় পায়, তাহলে তো দেশটাকে অন্ধকারের দিকে ঠেলে দিবে। যেটা ঠেলে দেওয়ার জন্য আমরা জানি যে ষড়যন্ত্র বা চক্রান্ত চলছে। এবং আজকে এই যে পিআরের নামে একটা ঝুলন্ত পার্লামেন্ট তারা করতে চায়, অর্থাৎ একটা শক্তিশালী পার্লামেন্ট যাতে না হয়, যে পার্লামেন্ট আজকে আমার পুশিনকে থামাইতে পারবে, যে পার্লামেন্ট আজকে শক্তির সাথে আমার মানে পানির সমস্যা নিয়ে কথা বলতে পারবে, যেটা আজকে রোহিঙ্গা নিয়ে কথা বলতে পারবে, সেই তখন পার্লামেন্ট দরকার। কিন্তু আজকে ঝুলন্ত পার্লামেন্ট তারা চাচ্ছে এবং ঝুলন্ত পার্লামেন্ট শুধুমাত্র তাদের স্বার্থে, অর্থাৎ তারা নির্বাচনে সিট পাবে না কিন্তু তাদেরকে পার্লামেন্টে যেতে হবে। এটা কোনো যুক্তি হলো নাকি? এটা তো কোনো যুক্তি না। কাজে এগুলো ষড়যন্ত্রের কথা যে বললেন, সেটার কি কোনো আলামত দেখেন আপনি যে এই কারণে? এইটাই তো ষড়যন্ত্র, এইটাই তো ষড়যন্ত্র। অর্থাৎ যে কোনোভাবে হোক বিএনপিকে ঠেকাইতে হবে, আর বিএনপিকে ঠেকানোর জন্য একবার এক একটা ফর্মুলা বাইর করতে হবে, এছাড়া তার কিছু না। আরে ভাই, জনগণ বিএনপি যে ক্ষমতায় যাবে এটা তারাই বলতেছে, আবার তারা এটা যে হাসিনার মতো একই কায়দায় যে কারণে হাসিনা ভোট দেয় নাই, ভোট দিলেই হাসিনা জিততে পারবে না, বিএনপি চলে আসবে, তা এখনও সে একই প্রক্রিয়া। তো এটা তো দেশ বিরোধী। আপনি তো যে কোনো অবস্থায় এই সরকারটাকে বসানো হয়েছে যে 17টা বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে না, তার ভোটের অধিকার ছিনতাই হয়ে গেছিল। সেই ভোটের অধিকার, দেশের মালিকানা ফেরত চায় জনগণ। আজকে সেই মালিকানা ফেরত দেওয়ার জন্য আপনি দুই একটা দল বললো আর সেটার জন্য আপনি ওইটাকে কাউন্ট করে আপনি চিন্তা করবেন, তাহলে তো হবে না। আর এগুলো করে সবচেয়ে বড় যে সময় ক্ষেপণ যত হচ্ছে, 24-এর স্পিডটা তত বেশি নষ্ট হচ্ছে। আপনাকে দেখতে হবে যে এই ছাত্ররা, এই কোমলমতির ছাত্ররা দেখা গেছে একসময় ঢাকার শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, আর্মির গাড়ি বলেন আর পুলিশের বড় বলেন, সেটা কোনোটাই কিন্তু তাদের ইসের বাইরে যায় নাই। কাজেই জনগণ যে স্পিডটা ছিল এই অভ্যুত্থানের, সেই স্পিডটাকে ভোতা করার জন্য আজকে সময়টা বেশি নেওয়া হচ্ছে। আমরা তো অতীতে 91 নির্বাচনটা কিভাবে এত নিরপেক্ষ হলো এবং অল্প সময় হলো, সেটাও তো তাদেরকে চিন্তা করা উচিত ছিল। আপনাকে চিন্তা করতে হবে, যেটা সব কিছুই শুধু পুলিশ আর্মি দিয়ে সব কিছু হয় না। জনগণের স্পিডটা, জনগণ আজকে কি চায় সেটাও তো আপনাকে বুঝতে হবে। আস্তে আস্তে আপনি এগুলো করে ফ্যাসিবাদকে আবার আসার সুযোগ করে দিচ্ছেন, তাকে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন। এবং এই যদি তাদের ওই পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, আজকে আওয়ামী লীগ শুধু বন্ধ হয়েছে, অন্যান্য তার জোটের রাজনৈতিক দলগুলো তো আছে। যদি আজকে মশাল বা অন্য যে কোনো একটা মই মার্কা প্রতীক নিয়ে যদি আওয়ামী লীগের লোকজন দাঁড়ায় যায় আর সীমান্তের ওপার থেকে যদি হাসিনা বলে এটাই আমার প্রতীক, অর্থাৎ তাদেরকে সিট দেওয়ার জন্য, তাদেরকে নির্বাচনে পার্লামেন্টে আনার জন্যই কি আজকের এই প্রসেস? আজকে মুখে বলতেছি আমি জোরে ঠেকাবো, যেমনি কিভাবে ঠেকাবেন আপনি? কিভাবে ঠেকাবেন না? তার সুযোগটা করে দিচ্ছেন। নির্বাচনী সমীকরণে আওয়ামী লীগের ভোটের হিসেবটা আসলে কি দাঁড়াবে বলে মনে হয়? না, ভোটেরটা যেটাই আমার কথা হলো, আপনি তাকে সুযোগটা করে দিবেন কেন? অর্থাৎ আপনি পার্লামেন্টে যেতে পারেন না, আপনার সংশয় আছে এখনো। আর এটা হইতে পারে, মনে করেন যে আপনি বলতেছেন যে এক ব্যক্তিরে দুইবারের বেশি থাকতে দেওয়া যাবে না, পার্টি লিডারশিপকে স্বৈরাচার হতে দেওয়া যাবে না। অথচ এই পদ্ধতিতে আপনি পার্টি লিডারশিপকে স্বৈরাচার বানাচ্ছেন। পিপুলের হাতে কিছু থাকছে না, পিপুল নির্বাচিত করে পার্লামেন্টে কাউকে পাঠাইতে পারবে না। পার্টি লিডারশিপ যেটা ঠিক করবে সে পার্লামেন্টে যাবে। মনে করেন আমি আজকে নির্বাচন করব, আমার সিরিয়াল পার্টি দিয়ে রাখলো 151, আর 151-এর মধ্যে আমার নাম না, 150-তে আমার নাম নাই, আমি জিতার পরে ওই পার্লামেন্টে যেতে পারবো না। হাউ কাম? এটা আজকে বরঞ্চ আজকে সৎ লোকের শাসন চাই, ভালো লোক চাই। আরে পার্টিতে ওটা তো পিপুল ডিসাইড করবে যে কে ভালো লোক কে মন্দ লোক, ওটাকে পার্টি লিডারশিপ সব কিছু ডিসাইড করে তো ওইটা হয়ে যাবে। তো ওইটা তো আরেক স্বৈরাচার, ওটা তো আরেক স্বৈরাচার। কাজেই যেগুলো আসলে গণতন্ত্রের জন্য বলা হচ্ছে না, এটাকে দেশটাকে যে আজকে যেটা বললো যে আধিপত্যবাদকে ফিরিয়ে আনার জন্য সুকৌশলে আজকে এই সমস্ত কারুকার্য হচ্ছে, সুকৌশলে কারুকার্য হচ্ছে। দেশটাকে যেটা আমরা বলছি, দেশটাকে অনেকে আবার সেই সিরিয়া বানাইতে চায়, অনেকে ইরাকের পর্যায়ে নিয়ে যেতে চায়। তো কাজে আমরা যারা রাজনীতি করি বা আজকে এই সরকার দায়িত্ব, কিন্তু সেই কারণে এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়নি। আমরা কি জন্য দিছি? যে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন, এবং যে নির্বাচনের মাধ্যমে যে সরকারটা আসবে সে যাতে ফ্যাসিস্ট
না হতে পারে, যে ফ্যাসিস্ট না হওয়ার জন্য তো অলরেডি কিছু কিছু জায়গায় একমত হয়ে গেছে রাজনৈতিক দলগুলো, সেগুলো আপনি করেন। আপনি তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করেন, আপনি 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না সেটা করেন। এটাই তো প্রাথমিক 50% আপনার স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই, সেই পথটা বন্ধ করে দিচ্ছে। তা কাজেই আপনি সেটা করেন, সেটা না করে আজকে শুধুমাত্র মানে চিন্তা করে, অর্থাৎ ওই যে কে কি বললো, আজকে ছাত্ররা কি বললো, আজকে ওই যে ছাত্ররা তো এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসাবেই তো সে এখন পর্যন্ত হয়নি, এস্টাবলিশ হয়নি। তাহলে আপনি কোনটাকে নিয়ে, অর্থাৎ দেশটাকে কি এদের কথার উপরে আপনি রসাতলে ঠেলে দিবেন? এই দায়িত্ব তো ডক্টর ইউনূসের নাই। ডক্টর ইউনূসের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে ডক্টর ইউনূস যাতে একটা নির্বাচিত পার্লামেন্টের কাছে, যে পার্লামেন্ট ভবিষ্যতে স্বৈরাচার হবে না, যে পার্লামেন্ট থাকলে ওই আধিপত্যবাদী শক্তির দিকে তাকায় থাকবে না, জনগণের ক্ষমতাটা জনগণকে ফিরাই দিবে, সেই ধরনের সরকার আজকে চাই, তাই না? কিন্তু আমরা তো দেখছি যে এই সরকার আসার পর প্রথম থেকেই রাজনৈতিক দলগুলোকে ভিলেন বানানোর জন্য চেষ্টা করছে। জি ধন্যবাদ। জনাব সাকি, যদি আর কিছু যোগ করার থাকে। আমি একটু সালাম ভাইয়ের সাথে আমার ভিন্নমত করতে হবে। সেটা হচ্ছে যে পিআর পদ্ধতির বিষয়ে কিংবা এই যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি কিংবা ভোটের অনুপাতে, এইটা যখন নিম্নকক্ষে সাধারণভাবে নির্বাচন হবে, এটার অনেক মডেল আছে, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারত। আমাদের দেশের জনগণ এখনও হয়তো এটার সাথে অতটা পরিচিত নন। পরিচিত তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই মানুষ হয়, সব কিছুতে আগে থেকে পরিচিত হয়ে নেওয়া যায় না। কিন্তু যেহেতু এ বিষয়ে ঐকমত্য হয়নি, কাজে এটা এখন কোনো এজেন্ডা না, এটা কোনো দলের দাবি। ঐকমত্য কমিশনে কিন্তু এরকম কোনো প্রস্তাব ঐকমত্য কমিশন দেয় নাই যে নিম্নকক্ষে পিআর হবে। আলোচনা তো হচ্ছিল শুধুমাত্র উচ্চকক্ষের পিআর নিয়ে, উচ্চকক্ষের পিআর নিয়ে। ফলে আপনার নিম্নকক্ষের পিআরটা হচ্ছে কোনো পার্টির দাবি, সে বাইরে পলিটিক্যাল দাবি করছে, সেই দাবি নিয়ে সে যদি জনগণের কাছে যায়, জনগণ যদি মনে করে যে বাংলাদেশের নির্বাচন পদ্ধতি পিআর হওয়া দরকার, ভোট দিয়ে করবে, তারা সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা সেটা করবে, আপত্তি নেই, এটা আলাদা বিষয়। এখন ঐকমত্য কমিশনে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে উচ্চকক্ষে পিআর নিয়ে। সেখানে কিন্তু আমরা এই প্রস্তাবটা তুলেছিলাম, গণসংহতি আন্দোলন থেকে আমরা এই প্রস্তাবটা দিয়েছি যে যদি আপনার, যেহেতু প্রথমত পিআর নিয়ে একটা ঐকমত্য তৈরি করা দরকার, জাতীয় ঐকমত্য, অন্তত পক্ষে উচ্চকক্ষে পিআরের ব্যাপারে একটা এখনই প্রস্তাব তোলা দরকার। এখন খেয়াল করে দেখুন যে উচ্চকক্ষের পিআরের কি হতে পারে। আমরা 300 আসনে যদি নির্বাচন করি, আমাদের এখন পর্যন্ত নারী আসনের রিপ্রেজেন্টেশনের প্রস্তাব আছে যে এক্সিস্টিং 50টা থেকে যাবে, আর আমরা প্রস্তাব করছিলাম 20 ভাগ, 300 আসনের মধ্যে 3-20-60টা, কমপক্ষে 60টি আসনে তারা নারীদেরকে মনোনীত করবে। তো এটা বিএনপি ইতিমধ্যে বলেছে যে তারা 10% পর্যন্ত তাতে যেতে পারবে। 3-10-এ 30 জন এবং 300-র মধ্যে 30 জন কমপক্ষে নারী নমিনেশন পাবে, আর 50 যে আসন সেটা থাকছে। আর আপার হাউসে যদি 100 আসন হয়, তাহলে মোট 300 আসনের নির্বাচন হচ্ছে, তারপরে 50 নারী এবং 100 আপার উচ্চকক্ষ। এই 100 উচ্চকক্ষ এবং 50 নারী আসন, তাদের নামের তালিকা কিন্তু এই 300 সাথে সাথেই থাকতে হবে। আপনি 300 আসন, আমাদের তো তৈরি হচ্ছে 300 আসনে, তার সাথে 100 উচ্চকক্ষের এবং 50 নারী আসনের নামের তালিকা কিন্তু অ্যাডভান্স নমিনেশন হয়ে গেছে। সো ভোট কিন্তু হচ্ছে এক হিসাবে, মানে ভোটার তাদেরটা বিবেচনায় নিয়েই ভোট দেবেন, ভোট কিন্তু মানুষের বিবেচনা দিচ্ছে তারটা নিয়েও। এবং এই ক্ষেত্রেও কিন্তু মানে বাইল্যাটারাল আলোচনায় আমরা জানতে পারি যে ইতিবাচক একটা জায়গা আছে। এখন উচ্চকক্ষে, লাস্ট কথাটা বলি, উচ্চকক্ষে যদি পিআর হয়, সেক্ষেত্রে সংবিধান সংশোধনের যে বাধ্যবাধকতাটা আছে, আমরা কিন্তু সিম্পল মেজরিটিতে নেমে এসেছি এবং আরো কিছু ছাড়ের প্রস্তাব আলোচনা হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এখনো সম্ভাবনা আছে। উচিত হচ্ছে সবগুলো পার্টির খোলা মন নিয়ে পুরো বিষয়টা। দেখুন, পিআর নিয়ে যখন এত কথা হচ্ছে, আমাদের উচ্চ কক্ষে পিআরের ব্যাপারে সম্মতি হলে সেটি কিন্তু একটা পরীক্ষামূলকভাবেও হবে যে আমরা উচ্চ কক্ষে এটি করতে পারি কিনা। ভবিষ্যতে কখনো যদি মনে হয় যে নিম্ন কক্ষেও সেটি আনা যেতে পারে, দলগুলোর এই ব্যাপারে উদার থাকতে হবে। এবং দেখুন, আমাদের একটি বড় সংকট থেকে এই ধারণাটি এসছে কেন, মানে আমরা অনেক প্রতিনিধিত্ব সংসদে দেখতে পাই না, এবং যেই দল সংসদে প্রতিনিধিত্ব করবে বড়ভাবে, তার নিজের স্বার্থেই উচিত হবে অন্য অনেককে সংসদে আনার ক্ষেত্রে ভূমিকা রাখা। দেখুন, আমরা তো একটা সাস্টেনেবল ডেমোক্রেসির কথা বলছি,
কারণ অতীতে আমরা যে কুৎসিত ডেমোক্রেসি দেখতে পেয়েছি সেখান থেকে বেরোতে চাই। কিন্তু এটিতে গো ধরে আপনি যদি পুরো দেখেন, আপনার দলের কর্মসূচিকে কিন্তু আপনি জাতীয় কর্মসূচি বানাতে পারবেন না। বরং যারা পিআরের দাবি করছে তাদের উচিত ভোটের মাঠে পিআর নিয়ে নামা এবং সেখানে গিয়ে বলা যে আমরা যদি কোনোদিন এককভাবে নির্বাচন করতে পারি আমরা পিআর বাস্তবায়ন করব। এমন হতে পারে মানুষ তাদেরকে ভোট দিবে, এমন হতে পারে তাদেরকে পরিত্যাগ করবে, কিন্তু এই জায়গার কারণে ঐক্যমত্য আটকে থাকতে পারে না। যদি আর কিছু যোগ করেন। না, এটাই আমার কথা হলো যে পিপুলসের কাছে যাওয়া উচিত। এখন সোজা কথা, যদি যে জায়গায় ঐক্যমত হবে না সেই সমস্ত দল তার ম্যানিফেস্টো নিয়ে পিপুলের কাছে যাবে, পিপুল যাকে চয়েস করে। দেখেন, এটার জন্য নির্বাচন আটকে থাকবে, এটার জন্য নির্বাচন পিছাইতে হবে, এই ফর্মুলার সাথে একমত হওয়ার কোনো এবং এটা বলি যে ওই ফ্যাসিবাদী কায়দায় কিন্তু তারা বলতেছে, এই যে চরমনার কথা বললেন, হইতে দেব না, মানে অর্থাৎ মানে সেই শেখ হাসিনার ভয়েস। তো এটা দিয়ে তো হবে না। সে কি পিপুলসকে রিপ্রেজেন্ট করে নাকি? কাজে পিপুলসের পক্ষে আমি কথা বলছ সেটা বলতে পারে বিএনপি। তো বিএনপিও তো সেই ভাষায় কথা বলতেছে না। বিএনপি তো বলছে অনেক দেশের স্বার্থে, এই পর্যন্ত অনেক অ্যাডজাস্ট করছে, এবং বিএনপি বলছে দেশের স্বার্থে আমরা অ্যাডজাস্ট করতে চাই, কিন্তু ওইটা দেশের স্বার্থে না, ওইটা আবার ফ্যাসিবাদ আধিপত্যবাদকে ফিরে আনার জন্যই তারা সেটা চাচ্ছে।